বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক গণিত, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা। বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ে আমরা কি কি শিখব সে বিষয়ে আমরা আলোকপাত করি। আমরা প্রথমেই শিখব বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট সম্পর্কে। তারপর শিখব বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক বর্ণনা, বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত স্বীকার্যগুলো বর্ণনা, পরম মানের ধর্মাবলী বর্ণনা, প্রমাণ ও প্রয়োগ, এক চলক সংবলিত অসমতা ব্যাখ্যা সমাধান, এক চলকের অসমতাকে সংখ্যা রেখার সাহায্যে সমাধান, পরম মান সংবলিত অসমতা সমাধান। এবার আসো বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা জানি, যদিও আমাদের জানা আছে, আমরা এর আগেই জেনে গেছি ক্লাস 9-10-এ। এবার আমরা তারপরেও একটু আলোচনা করে নিই। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। অন্যভাবে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে সংখ্যা রেখা দেখানো হয়েছে যে আমরা 0, 1, 2, 3 এভাবে কিছু সংখ্যা আমরা রেখায় দেখাইছি। তো 0, 1, 2, 3, -1, -2, -3 এখানে আমরা এই সংখ্যাগুলোর অবস্থান রেখায় আমরা দেখাতে পেরেছি। এই যে দেখাতে পেরেছি সেই জন্য আমরা এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলতেছি। অন্যভাবে আরো বলা যায় যে সংখ্যা রেখায় অবস্থান দেখানো যায় এরূপ সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। এবার আসো আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার উপসেট সমূহ। বাস্তব সংখ্যার উপসেট সমূহগুলোর মধ্যে প্রথমে আমরা যেটা পাই সেটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, অঋণাত্মক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা, সহমৌলিক। আসো এগুলো বিষয় যদিও আমাদের জানা আছে, একটু শুধু আমরা জেনে নিচ্ছি, আলোচনা করতেছি। এবার আসো স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করি আমরা? n দ্বারা প্রকাশ করি। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5 অর্থাৎ গণনাকারী সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করি? z দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে কে থাকবে? শূন্য থাকবে। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়েই হলো পূর্ণ সংখ্যার সেট। এবার আসো মূলদ সংখ্যার সেট, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করি। তার যে সমস্ত সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা মূলদ সংখ্যা বলে থাকি। আর যে সমস্ত সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলি? অমূলদ সংখ্যা বলি। তো মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করি। এখানে x such that x is equal পি ভাগ কিউ, যেখানে পি কিউ বিলংস টু জেড, অর্থাৎ পিও পূর্ণ সংখ্যা হবে, কিউও পূর্ণ সংখ্যা হবে। আর কিউ ইজ নট ইজ ইকুয়াল, কিউ ইজ নট ইজ ইকুয়াল 0, এখানে ভুল আছে, কিউ ইজ নট ইজ ইকুয়াল 0 হবে। এখানে কিউ ইজ ইকুয়াল 0 হলে ভুল হবে। তো এভাবে অমূলদ সংখ্যার সেট কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি। তাহলে x such that x does not belongs to q, অর্থাৎ যদি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যার সেটের মধ্যে অবস্থান না করে তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যার সেটের মধ্যে অবস্থান করবে। তাহলে মৌলিক সংখ্যার সেট আমাদের জানাই আছে যে যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে।
যেমন 2, 3, 4, 2, 3, 5, 7, 11 ইত্যাদি। অমৌলিক সংখ্যা অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই সমস্ত সংখ্যাকে আমরা অমৌলিক সংখ্যা বলি। তো এখানে 4, 6, 8, 9 এগুলো অমৌলিক সংখ্যা। এভাবে আমরা সহমৌলিক, সহমৌলিক কাকে বলতেছি? যে সমস্ত সংখ্যা, দুইটি সংখ্যা থাকবে, যে দুইটা সংখ্যার 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তখন ওই সংখ্যা দুটোকে সহমৌলিক বলে থাকি আমরা। এবার আসো আমাদের যেটা মূল আলোচনা, এটা কি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা ভালোভাবে বুঝতে হবে। যদি না বুঝি তাহলে আমাদের সমস্যা হবে পরবর্তীতে। আসো আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক আলোচনা করি। বাস্তব সংখ্যায় আমরা কি স্বীকার্য পাই? আবদ্ধতা বিধি, এটা একটা বিধি। কি বিধি মেনে চলে আবদ্ধতা বিধি? ধরো এ আর বি দুইটা সংখ্যাই বাস্তব সংখ্যা আর এর মধ্যে অবস্থান করে। যদি এ বি আর হয় বা এ বি আর হলে এ প্লাস বি অর্থাৎ তাদের যোগফলটাও আর এর মধ্যে থাকবে, এ বি অর্থাৎ তাদের গুণফলটাও আর এর মধ্যে অবস্থান করবে। যেমন এখানে বলা হয়েছে 2, 3, 2, 3 বিলংস টু আর হলে 2 + 3, 5 যোগফল কত? 5। এই 5 কার মধ্যে থাকবে? আর এর মধ্যে থাকবে। এবং তাদের গুণফল, এখানে মনে রাখতে হবে যোগের ক্ষেত্রে একটা হবে, গুণের ক্ষেত্রে একটা হবে। যোগের জন্য, গুণের জন্য, এটা সর্বক্ষেত্রে সবটা বিধিতেই আমরা পাবো। তাহলে 2 × 3 6 সেটাও কার মধ্যে থাকবে? বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। এবার আসো বিনিময় যোগ্যতা, অর্থাৎ বিনিময় তো আমরা জানি এক স্থানে আছে, অন্য স্থানে ওই স্থানে অন্য কেউ আসবে এবং তার স্থানে আর একজন বসবে। এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি, এটা বাম পাশে, ডান পাশে লক্ষ্য করো, এর জায়গায় বি গেছে, বি এর জায়গায় এ গেছে, এটাই বিনিময় হয়েছে। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ, বিনিময় হলো এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। এটা যোগের জন্য। গুণের জন্য কি হবে? এ বি ইজ ইকুয়াল বি এ। এবার আসে সংযোজন যোগ্যতা অথবা সহযোজন বিধি আমরা বলে থাকি। তাহলে এ বি সি বিলংস টু আর হলে তিনটে সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে যদি অবস্থান করে তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, ডান পাশেও আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি। তো মনে রাখতে হবে সংযোজন বা সহযোজন শুধু ব্র্যাকেটের কাজ। প্রথম দুইটা সংখ্যায় ব্র্যাকেট বাম পাশে আসে আর ডান পাশে শেষের দুইটা সংখ্যায় ব্র্যাকেট আছে, এটা যোগের জন্য। গুণের জন্য তাই এখানে ব্র্যাকেট এ বি এর মধ্যে আছে আর এখানে ব্র্যাকেট বি সি এর মধ্যে, অর্থাৎ তিনটা সংখ্যা, একটা হলো এ বি সি, এখানেও এ বি সি, ব্র্যাকেটটা এখানে এ বি এর মধ্যে আর ব্র্যাকেটটা এখানে বি সি এর মধ্যে, অর্থাৎ প্রথমে দুটার মধ্যে ব্র্যাকেট থাকলে আর এই পাশে আসবে শেষে দুইটার মধ্যে ব্র্যাকেট। এবার আসো বন্টন যোগ্যতা, সেটা কি? বাস্তব সংখ্যার গুণন যোগের উপর বন্টন যোগ্য। গুণনটা হবে যোগের উপর বন্টন যোগ্য। লক্ষ্য করো তিনটা সংখ্যা এ বি সি বিলংস টু আর হলে এ ইন্টু বি প্লাস সি, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করতেছি আমরা, দুইটা সংখ্যার যোগফলকে অন্য একটা সংখ্যা এ দ্বারা গুণ করতেছি। তাহলে এ ইন্টু বি প্লাস সি, এ বি প্লাস এ সি। এখানে মনে রাখতে হবে এ বি প্লাস সি এ লেখা যাবে না, এ বি প্লাস এ সি লিখতে হবে। এটাকে বাম বন্টন বলে থাকি আমরা। আরেকটা দেখো বি প্লাস সি, একই সংখ্যা এ দ্বারা গুণ করতেছি, এর ডান পাশ দিয়ে গুণ করতেছি। তাহলে কিভাবে গুণ হবে? বি এ প্লাস সি এ। এবার আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি, অভেদকের অস্তিত্ব বিধি, আর একটা হলো বিপরীতকের অস্তিত্ব বিধি। সেটা কি? অভেদকের অস্তিত্ব বিধি, অভেদকের অস্তিত্ব বিধিতে আমরা লক্ষ্য করি যে আমরা জানি অভেদক মানে একক, যোগের একক হলো শূন্য, যোগের একক হলো শূন্য, আর গুণের একক হলো 1। যোগের একক শূন্য, গুণের একক 1। তাহলে শূন্য বাস্তব সংখ্যার মধ্যে থাকবে যদি বিদ্যমান হয়, তাহলে সেক্ষেত্রে আরেকটা সংখ্যা এ সেটাও বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করবে। আমি আবার বলতেছি, শূন্য একক কার একক? যোগের একক। সেটা যদি বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করে, আরেকটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, শূন্য বাদে যে কোনো একটা সংখ্যা যেটাকে এ দ্বারা প্রকাশ করতেছি,
এটাও বাস্তব সংখ্যার মধ্যে, অর্থাৎ এ বিলংস টু আর, এটাও যদি বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করে, তাহলে অভেদকের অস্তিত্ব বিধিটা কি বলবো আমরা? ওই যে সংখ্যা এ আছে তার সাথে আমরা অভেদককে যোগ করব, অর্থাৎ এ প্লাস জিরো, জিরো প্লাস এ ইজ ইকুয়াল এ। এটা যোগের জন্য। গুণের জন্য কি হইতো? আমরা গুণ করে দিতাম। দেখো এবার এখানে ওয়ান বিলংস টু আর, ঠিক একই ভাবে এ বিলংস টু আর, ওখানে জিরো বিলংস টু আর, আর এখানে এ বিলংস টু আর। তাহলে লক্ষ্য করো, ওখানে ছিল জিরো বিলংস টু আর, আর এখানে ওয়ান বিলংস টু আর, এখানেও এ বিলংস টু আর, এখানেও এ বিলংস টু আর। তাহলে আমরা বলি ওয়ান বিলংস টু আর যদি হয়, আর যে সকল সংখ্যা এ বিলংস টু আর, যে কোনো সংখ্যা এ, এটা যদি বাস্তব সংখ্যা আর এর মধ্যে থাকে, তাহলে গুণনটা কি হবে? এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল ওয়ান ইন্টু এ ইজ ইকুয়াল এ। সহজভাবে যদি বলি, শূন্য হলো যোগের অভেদক বা একক, আর ওয়ান হলো গুণের অভেদক বা একক। তাহলে কোন সংখ্যার সাথে তার একক যোগ করলে যোগের কথা আসলেই শূন্য যোগ হবে, তাহলে ওই সংখ্যাই পাওয়া যায়। আর কোন সংখ্যার সাথে তার অভেদক যোগ করলে গুণ করলে ওই সংখ্যায় পাওয়া যায়। তাহলে এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল ওয়ান ইন্টু এ ইজ ইকুয়াল এ। এখানে আমরা বলছি যে জিরো এবং ওয়ান কে যথাক্রমে যোগ ও গুণের অভেদক বলে। এবার আসো বিপরীতকের অস্তিত্ব বিধি। আমি এই স্বীকার্যগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, না বুঝলে আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে, না হলে পরবর্তীতে সমস্যা হবে। আসো একই জিনিস, যে একটা সংখ্যা এ যেটা বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করবে, যে কোনো সংখ্যা এ যে কোনো সংখ্যা ধারণ করতে পারে যেটা বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করবে, তাহলে এখানে বিপরীতকের অস্তিত্ব বিধি বলছি আমরা। তাহলে বিপরীতক কথাটার অর্থটা কি? আচ্ছা, বিপরীত, তাহলে যে কোনো সংখ্যার বিপরীত যোগের জন্য ওই সংখ্যার বিয়োগটা হবে ওই সংখ্যার বিপরীত সংখ্যা। যেমন এখানে এর বিপরীত হলো মাইনাস এ, ঠিক একইভাবে গুণের জন্য এর বিপরীত হলো এ ইনভার্স, অর্থাৎ ওয়ান ভাগ এ। যেমন 2 এর বিপরীত 1 ভাগ 2, 4 এর বিপরীত 1 ভাগ 4। এটা মনে রাখতে হবে, এটা গুণের জন্য। আর যোগের জন্য 2 এর বিপরীত -2, 3 এর বিপরীত -3। তাহলে যোগের বিপরীত একটা, গুণের বিপরীত একটা, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে সকল এ বিলংস টু আর এর জন্য, অর্থাৎ একটা সংখ্যা এ যেটা বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, তার বিপরীত সংখ্যা -এ সেটাও বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। যদি থাকে তাহলে ওই দুটোকে যোগ করলে অভেদক পাওয়া যাবে, অর্থাৎ এ প্লাস মাইনাস এ অথবা মাইনাস এ প্লাস এ ইজ ইকুয়াল 0। অর্থাৎ কোন সংখ্যাকে তার বিপরীত সংখ্যার সাথে যোগ করলে অভেদক পাওয়া যায়, এটা যোগের জন্য। আর গুণের জন্য কোন সংখ্যাকে তার বিপরীত সংখ্যার সাথে গুণ করলে অভেদক পাওয়া যায়। তাহলে আসো শূন্য ব্যতীত সকল এ বিলংস টু আর এর জন্য এ ইনভার্স, অর্থাৎ এর বিপরীত হলো এ ইনভার্স গুণের জন্য। তাহলে এটাও বাস্তব সংখ্যা আর এর মধ্যে থাকবে, তার বিপরীত সংখ্যা এ ইনভার্স সেটাও বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। সেক্ষেত্রে এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ, অর্থাৎ গুণ করতেছি তার বিপরীত সংখ্যার সাথে। তাহলে কি পাবো? অভেদক পাবো। যোগের জন্য 0 পাইছি অভেদক, আর গুণের জন্য 1 পাইছি অভেদক। তাহলে অভেদকের অস্তিত্ব বিধি শিখলাম আমরা, বিপরীতকের অস্তিত্ব বিধি শিখলাম। এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা কি? অনন্যতা বিধি। 4টা সংখ্যা এখানে দেখানো হয়েছে, এ বি সি ডি, এই 4টা সংখ্যায় আর এর মধ্যে অবস্থান করবে, এবং আর একটা কন্ডিশন দেওয়া আছে যে এ ইজ ইকুয়াল সি ও বি ইজ ইকুয়াল ডি হয় তবে। এইখানে বাম পাশে দেখো এ ইজ ইকুয়াল সি, বি ইজ ইকুয়াল ডি, অর্থাৎ বাম পক্ষকে এ এর সাথে বি, অর্থাৎ ওই বামে আছে এ, এখানে বামে আছে বি, আমরা যদি যোগ করি এর সাথে বি, এ প্লাস বি, তাহলে ডান পাশেও আমরা যোগ করব সি প্লাস ডি। তাহলে এ ইজ ইকুয়াল সি, বি ইজ ইকুয়াল যদি ডি হয়, তাহলে যোগের জন্য কি হবে? এ প্লাস বি ইজ ইকুয়াল সি প্লাস ডি। আর গুণের জন্য কি হবে? বাম পাশে গুণ করতে হবে, এর সাথে বি কে গুণ, এ বি ইজ ইকুয়াল সি ডি। এটা হলো অনন্যতা বিধি। সংক্ষিপ্ত আকারে আমি এই জিনিসটাই বর্ণনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যোগের অনন্যতা আমরা
অনন্যতার কথা প্রথমেই নিয়ে আসছে, কারণ আমরা যে অঙ্কগুলো পাবো প্রথমে আমরা অনন্যতা পেতে পারি অথবা মাঝখানেও পেতে পারি, সাধারণত আমরা প্রথমে পেয়ে থাকি। তো যা হোক, আমরা যোগের অনন্যতা শিখবো। তাহলে এ ইজ ইকুয়াল বি, আমরা যদি বলি এ ইজ ইকুয়াল বি, তাহলে সি একটা সংখ্যা আমি বাম পাশে যোগ করলাম, তাহলে ডান পাশেও সি কে যোগ করতে পারবো, তাহলেই সমান হবে। তাহলে এ ইজ ইকুয়াল বি, which implies that a plus c is equal b plus c। এই যে সি যুক্ত করলাম, কোনো একটা সংখ্যা যোগ করলাম, নতুন করে নিয়ে আসলাম, সেটাই হলো যোগের অনন্যতা। গুণের ক্ষেত্রে তাই a is equal b, আমরা c গুণ করলাম, ডান পাশেও c গুণ করলাম, এই যে নতুন একটা সংখ্যা গুণ করলাম, এটা হলো গুণের অনন্যতা। এবার আসো যোগের বিপরীতক, গুণের বিপরীতক, বিপরীতকের কথা বলতেছি। তাহলে আমি শুরুতেই বলছি যে এ একটা সংখ্যা, তার বিপরীত সংখ্যা হলো মাইনাস এ, তাহলে যোগের ক্ষেত্রে হবে যোগ করতে হবে তার বিপরীত সংখ্যা দিয়ে। তাহলে এ প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল মাইনাস এ প্লাস এ ইজ ইকুয়াল 0, অর্থাৎ কোন সংখ্যাকে তার বিপরীত সংখ্যার সাথে যদি যোগ করি তাহলে অভেদক পাবো। তাহলে যোগ করলে অভেদক, যোগের অভেদক শূন্য, শূন্য পাইছি। গুণের ক্ষেত্রে কি হবে? গুণের বিপরীতক, লক্ষ্য করো, এ তার বিপরীত সংখ্যা এ ইনভার্স, তার সাথে গুণ করলে কি পাবো? অভেদক। তাহলে গুণের অভেদক কত? 1। আমরা কি পেলাম? 1 পেলাম। এবার চলে আসো অভেদক, যোগের অভেদক। অভেদকের অস্তিত্ব বিধি আমরা আগে আলোচনা করছি, যেটা কিন্তু যোগের ক্ষেত্রে একটা বলবো, গুণের ক্ষেত্রে একটা বলবো। তাহলে বলো দেখি তোমরা, যোগের অভেদক কি? শূন্য। তাহলে কোন সংখ্যাকে তার অভেদকের সাথে যোগ করলো, অর্থাৎ এ একটা সংখ্যা, তার অভেদক হলো শূন্য যোগের জন্য, তাহলে এ প্লাস 0, 0 প্লাস এ ইজ ইকুয়াল এ। তাহলে কোন সংখ্যাকে তার অভেদকের সাথে যোগ করলে কি পাওয়া যাবে? ওই সংখ্যায় পাওয়া যাবে এ। গুণের ক্ষেত্রে হবে, গুণের অভেদক এ ইন্টু 1, তাহলে এ একটা সংখ্যা, একটা অভেদক হলো, গুণের জন্য অভেদক হলো 1, তাহলে এর সাথে গুণ করলাম 1, 1 ইন্টু এ ইন্টু 1 ইজ ইকুয়াল 1 ইন্টু এ ইজ ইকুয়াল এ। আমরা কি পেলাম? ওই সংখ্যায় পেলাম। এটা হলো যোগের অভেদক, না গুণের অভেদক। যোগের অভেদক 0, গুণের অভেদক 1। এবার আসো বিনিময় বিধি, এটা সহজ জিনিস। বিনিময়, যোগের জন্য বিনিময় a প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ, আর গুণের জন্য এ বি ইজ ইকুয়াল বি এ। এটা সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে বুঝে নিতে পারি। সহযোজন, আমরা যেটা সংযোজন বিধি বলছিলাম, এটা সহযোজন বিধি। ওই যে ব্র্যাকেটের পরিবর্তন, এ প্লাস বি প্লাস সি, যোগের জন্য এ প্লাস বি প্লাস সি উভয় পাশে, তাহলে এ প্লাস বি প্লাস সি, ডান পাশে এ প্লাস বি প্লাস সি। এখন ব্র্যাকেটটা কি করব? প্রথমেই আমরা দেখাইছি ব্র্যাকেটটা বি প্লাস সি, অর্থাৎ শেষের দুইটা সংখ্যাতে ব্র্যাকেট আছে, আর এ পাশে এসে কি হলো? প্রথমে দুইটা সংখ্যাতে ব্র্যাকেট হয়ে গেল। গুণের ক্ষেত্রেও তাই, এ ইন্টু বি সি এটা ইকুয়াল হবে, ইকুয়াল এ বি ইন্টু সি, অর্থাৎ শেষের দুইটাতে ব্র্যাকেট আর এ পাশে প্রথম দুইটাতে ব্র্যাকেট। ঠিক একইভাবে বন্টন বিধি, আমরা বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি কে এ দ্বারা গুণ করতেছি, তাহলে এ বি প্লাস এ সি, বি প্লাস সি ইন্টু এ, বি এ প্লাস সি এ। এবার আসো আমরা আলোচনা করব অসমতা সম্পর্কিত স্বীকার্য। স্বীকার্যগুলো কি? লক্ষ্য করো, এ বি বিলংস টু আর হলে এ গ্রেটার দেন বি, অথবা এ লেস দেন বি, অথবা এ ইজ ইকুয়াল বি হবে। কারণ দুইটা সংখ্যা সেটা বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করতেছে, সেই সংখ্যা দুইটা এ বি এর চেয়ে বড় হতে পারে, এ বি এর চেয়ে ছোট হতে পারে, অথবা এ আর বি দুটাই সমান হতে পারে। এবার দ্বিতীয়টাতে আসো, এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে এ বি এর চেয়ে ছোট আর বি সি এর চেয়ে ছোট, তাহলে এ সি এর চেয়ে ছোট অটোমেটিকলি বলতে পারি আমরা। আমরা এভাবে বলি, যদি 2 লেস দেন 3 লেস দেন 4, অটোমেটিকলি 2 লেস দেন 4 হবে। ঠিক একইভাবে এ লেস দেন বি, বি লেস দেন সি হলে এ লেস দেন সি হবে। এ গ্রেটার দেন 0 এবং বি গ্রেটার দেন 0 হলে, তাহলে বাম পক্ষকে গুণ করলে এ বি, সেটাও কি হবে? 0-র চেয়ে বড় হবে। এবার 4 নম্বরে আসো, এ বি সি বিলংস টু আর হলে, বিলংস টু আর এবং এ লেস দেন বি হলে এ বি সি বিলংস টু আর, অর্থাৎ তিনটা সংখ্যা আর বাস্তব সংখ্যার মধ্যে অবস্থান করবে, এবং তার মধ্যে দুইটা সংখ্যা এ বি, এই সংখ্যা দুটা একটা অপরটার চেয়ে ছোট, এ ছোট বি এর চেয়ে, তাহলে আরেকটা সংখ্যা সি আছে, তাহলে এর সাথে সি যোগ করলে ডান পাশে বি এর সাথেও সি কে যোগ করতে হবে, অর্থাৎ এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। এভাবে 5 নম্বরে আমরা কি লিখবো? 5 নম্বরে আমরা পাবো যে এ বি সি বিলংস টু আর এবং এ লেস দেন বি, একই জিনিস।
এখানে দুইটা ঘটনা ঘটবে। এ লেস দেন বি হলে এসি গুণের ক্ষেত্রে আলাদা হবে, যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিন্তু গুণের ক্ষেত্রে এসি লেস দেন বিসি, আবার এসি লেস গ্রেটার দেন বিসি। একবার লেস দেন বিসি হবে, একবার গ্রেটার দেন বিসি। কখন হবে? সি এর উপর নির্ভর করতেছে। সিটা যদি ধনাত্মক হয় তাহলে এসি লেস দেন বিসি হবে, আর সিটা যদি ঋণাত্মক হয় তাহলে এসি গ্রেটার দেন বিসি হবে। কারণ আমরা বুঝতেই পারতেছি যে এটা ধনাত্মক আর ঋণাত্মকের উপর নির্ভর করতেছে। এভাবে 6 নম্বর বিধি, সেটা কি এ গ্রেটার দেন 0 হলে, অর্থাৎ যদি আমরা গুণ করি মাইনাস এ, অর্থাৎ মাইনাস দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করি এখানে, তাহলে কি হবে? আমাদের লেস দেন হয়ে যাবে, আর লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে মাইনাস এ লেস দেন 0, এবং এ লেস দেন 0 হলে এটা যদি উভয় পাশকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এ গ্রেটার দেন 0 হবে। এবার আসো আমরা আলোচনা করব পরম মান সম্পর্কে। পরম মান অথবা ইংলিশে আমরা যেটাকে বলি মডুলাস। তাহলে পরম মান কি? ধরো একটা সংখ্যা এক্স, তার পরম মান হলো মড এক্স, এটাই জানি আমরা। কোন বাস্তব সংখ্যা এক্স এর পরম মানকে মড এক্স দ্বারা নির্দেশ করা হয়, এবং ইহাকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি আমরা। কিভাবে সংজ্ঞায়িত করি লক্ষ্য করো, যে মড এক্স, এখানে মড এক্স এক্স ধরতে পারে, এক্স হতে পারে, মড এক্স 0 হতে পারে, মড এক্স মাইনাস এক্স হতে পারে। তাহলে মড এক্স কখন এক্স হবে? যখন এক্স গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0 চেয়ে বড় যদি 2 ধরি আমরা, তাহলে মড 2 সমান সমান 2 হবে। মড 2 সমান সমান 2 হবে। তাহলে এভাবে মড এক্স ইজ ইকুয়াল এক্স হবে, মড এক্স ইজ ইকুয়াল 0 হবে, মড এক্স ইজ ইকুয়াল মাইনাস এক্স হবে। কখন হবে? অর্থাৎ ধনাত্মক হবে এক্স, এটা ধনাত্মক যদি এক্স এর মান 0-র চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়। 0 কমন হবে যখন এক্স এর মান 0 হয়। মাইনাস এক্স কখন হবে? যখন এক্স এর মান 0-র চেয়ে ছোট হয়। এভাবে লক্ষ্য করো, জ্যামিতিক ভাবে বলা যায় যে মূল বিন্দু থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে, মূল বিন্দু থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার পরম মান বা মডুলাস বলে। এখানে একই সংখ্যা আমাদের চলে আসছে, মড এক্স সমান এক্স মাইনাস এক্স 0। এক্স কখন হবে? এক্স গ্রেটার দেন 0 যখন হবে। মাইনাস এক্স কখন হবে? যখন এক্স লেস দেন 0 হবে। 0 কখন হবে? যখন এক্স ইজ ইকুয়াল 0 হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স আর 0 এই দুটাকে একসাথে লেখা যায়, এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0। আর মড এক্স ইজ ইকুয়াল এক্স, মড এক্স ইজ ইকুয়াল এক্স হবে যখন এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0, যেটা এখানে আমরা প্রকাশ করছি। অর্থাৎ এটা ছড়াই নিলে আমরা বুঝতে পারবো, এখানে সরাই নিলে আমরা বুঝতে পারবো এখানে কি আছে, যে মড এক্স এক্স ধারণ করবে কখন? যখন এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হবে। মাইনাস এক্স ধারণ করবে কখন? যখন এক্স লেস দেন 0 হবে। এবার আসো উদাহরণ দিলে তোমরা আরো একটু বুঝতে পারবা, সেটা হলো মড 5। মড 5 কি? অর্থাৎ মূল বিন্দু, এটা 0, এখানে লক্ষ্য করো 0 থেকে 5। আচ্ছা, মূল বিন্দু 0 থেকে 5 এর দূরত্ব যা 5, এটা ধনাত্মক দিকে। মূল বিন্দু 0 থেকে, মূল বিন্দু 0 থেকে 5 এর দূরত্ব কত? 5 হবে, সেটাই বলা হয়েছে যা 5। একইভাবে মড মাইনাস 3, এটা কি জিনিস? সেটা হলো মূল বিন্দু 0 থেকে -3 এর দূরত্ব, আমরা চিত্রের মাধ্যমে দেখাইছি, এটা হলো মূল বিন্দু, সেখান থেকে -3 এর দূরত্ব। মূল দূরত্বটাই হলো 3, তো মাইনাস দিকে আমরা নির্দেশ করছি বিধায় মাইনাস দেখানো এখানে হয়েছে। এবার আসো পরম মানের ধর্মাবলী, কি কি ধর্ম মেনটেন করে পরম মান। যেমন ধরো 1 নম্বরে মড এ ইজ ইকুয়াল 0 কখন হয়? মড এ ইজ ইকুয়াল 0 যখন এ সমান সমান 0 হবে। 2 নম্বরে মড এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0। মড এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এ, মড এ greater than or is equal minus a, mod a square is equal a square, mod x is equal root over x square,
mod minus a is equal mod a, mod x less than or is equal a হলে minus a less than x less than or is equal a, mod x less than a হলে minus a less than or is equal x less than or is equal a, mod x greater than a হলে x less than minus a অথবা x greater than a হবে x belongs to r যখন a greater than 0। আরেকটা 10 নম্বর, সেটা কি mod ab is equal mod a mod b। এভাবে আমরা আরো পাই ধর্ম, সেটা 11 নম্বর লক্ষ্য করো, mod a plus b less than or is equal mod a plus mod b। 12 নম্বর mod a minus b less than or is equal mod a plus mod b, mod a minus b greater than or is equal mod a minus mod b, mod a minus b greater than or is equal mod মাঝখানে আবার mod a minus mod b। এবার আসো আমরা কিছু প্রমাণ শিখব। কি কি প্রমাণ? পরমাণের ধর্মাবলীর প্রমাণ। 1 নম্বরে আছে যে কোনো x belongs to r এর জন্য, যে কোনো x belongs to r এর জন্য mod x greater than or is equal x, mod x greater than or is equal x, এটা প্রমাণ করব। তো ওই যে আমরা পরমাণে শিখছি যে x এর মান 0 এর সমান হবে, x এর মান 0 এর চেয়ে বড় হবে, x এর মান 0 এর চেয়ে ছোট হবে, তিনটা জিনিস। তবে দুইটাকে একসাথে প্রকাশ করে থাকি আমরা, সেটা কি যে x greater than or is equal to 0 হলে mod x সমান সমান x, এটা পাই আমরা সংজ্ঞা থেকেই আমরা পাই। x greater than or is equal 0 হলে mod x is equal x, আবার x less than 0 হলে mod x is equal minus x। তাহলে এখান থেকে আসো, কিন্তু প্রথমে যেটা পাইছি x less than 0, ওখান থেকে আমরা যদি আসি x less than 0 আবার উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে আমরা মাইনাস x, এই যে লেস দেন গ্রেটার দেন হয়ে গেল গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে যাই mod x সমান সমান মাইনাস x, লিখলাম mod x সমান সমান মাইনাস x, আর এখানে পাইছি মাইনাস x গ্রেটার দেন 0, এখানেও লিখলাম মাইনাস x গ্রেটার দেন 0। আবার এখানে লক্ষ্য করো x লেস দেন 0, x লেস দেন 0, আমরা যদি উল্টাই লিখি 0 গ্রেটার দেন x, তাহলে এখানে আমরা পাইলাম মাইনাস x গ্রেটার দেন 0, আর এখানে পাইলাম 0 গ্রেটার দেন x। তাহলে আমরা কি পেলাম? mod x is equal minus x greater than 0 greater than x। তাহলে এখান থেকে আমরা অটোমেটিকলি পেয়ে গেলাম mod x greater than or is equal x। দুটা জিনিস পেলাম, একটা হলো mod x greater than or is equal mod x greater than x, আর একটা পাইলাম mod x সমান সমান x। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 ও 2 হতে পাই mod x greater than or is equal x, প্রমাণ হয়ে গেল। 2 নম্বর ধর্ম আমরা প্রমাণ করব, সেটা কি mod x square is equal x square। এটা সহজ জিনিস, আমরা মনে রাখতে হবে আমাদেরকে, সেটা কি x greater than or is equal 0 হলে, x greater than or is equal 0 হলে mod x is equal x, এটা আমাদের জানাই আছে। আরেকটা কি x less than 0 হলে mod x is equal মাইনাস x। তো এই পাশে এখানেও বর্গ করব উভয় পার্শ্বকে, এখানেও বর্গ করব উভয় পক্ষকে। এখানে বর্গ যদি উভয় পক্ষে করি mod x square is equal to x square, এখানে বর্গ করলে mod x square is equal to minus x তার উপরে স্কয়ার সমান সমান x square। 1 আর 2 হতে পাই mod x square is equal x square, আমরা এটাও পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো 3 নম্বর, mod ab সমান সমান mod a into mod b। তাহলে mod ab is equal mod a into mod b। আসো তাহলে mod ab হোল স্কয়ার, অর্থাৎ উভয় পাশে আমরা কি করলাম mod ab স্কয়ার is equal ab স্কয়ার। যেহেতু আমরা শিখে গেছি এর আগেরটাতেই যে mod a স্কয়ার is equal to a স্কয়ার, তাহলে mod ab স্কয়ার is equal to শুধু ab এর উপর স্কয়ার, mod বাদে তার উপর বর্গ। এখান থেকে আমরা পাই a স্কয়ার b স্কয়ার। এখানেও আমরা ওই আগের সূত্র প্রয়োগ করব, mod a স্কয়ার is equal যদি a স্কয়ার হয় তাহলে a স্কয়ার is equal mod a স্কয়ার, b স্কয়ার is equal to mod b স্কয়ার। তাহলে বাম পাশে থেকে গেল mod ab হোল স্কয়ার, ডান পাশে থাকলো mod a into mod b তার উপর বর্গ, দুটো মিলে একসাথে বর্গ করলাম, উভয় পাশে বর্গমূল করে পাই। তাহলে বর্গমূল করে গেলে বর্গ চলে গেল, তাহলে mod ab is equal mod a mod b। এবার আসো আমরা এই প্রমাণটা আমাদের জরুরি, তোমরা আগে দেখে নাও, দেখে নিয়ে আমাদের যদি তোমরা বুঝতে পারো ভালো কথা, না বুঝলে আমরা সুন্দর করে আবার বোঝাই দেব। তো আসো
আমাদের মূল যে জিনিসটা জানতে হবে সেটা হলো মড এক্স লেস দেন আলফা হলে আমরা লিখতে পারি মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা। মড এক্স লেস দেন আলফা হলে আমরা লিখতে পারবো মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা। উল্টাটা যদি বলি মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা যদি হয় তাহলে মড এক্স লেস দেন আলফা হবে। মাথায় রাখতে হবে এইখানে যদি 2 হয় তাহলে এই দুই পাশে 2 হবে, এইখানে যদি 4 হয় এর দুই পাশে 4 হবে, বাম পাশে মাইনাস হবে ডান পাশে প্লাস, অর্থাৎ -4 লেস দেন এক্স লেস দেন 4। তাহলে এভাবে যদি থাকে তাহলে মড এক্স লেস দেন 4 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আসো আমরা ওই প্রমাণটাই আমরা পাই। দেখো যে প্রথমে মনে করি মড এক্স লেস দেন আলফা হলে তাহলে প্রমাণ করতে হবে যে মাইনাস আলফা লেস দেন এক্স লেস আলফা। তো আমরা পরম মানে শিখছি তিনটা, একটা এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0 হলে মড এক্স ইজ ইকুয়াল এক্স, এই দিয়ে আমরা এভাবে প্রমাণ করব। তো তোমরা এটা চেষ্টা করবা, যদি বুঝো ভালো কথা, না বুঝলে আমরা আবার আলোচনা করব। এবার আসো গুরুত্বপূর্ণ একটা ধর্ম, সেটা কি যে মড এ বি লেস দেন অর ইজ ইকুয়াল মড এ প্লাস মড বি। আমরা জানি যে মড এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এ, এটা আমাদের জানা আছে। মড এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এ, এটা প্রমাণ করছি আমরা। তাহলে মড এ বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এ বি হবে। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে করার পর আমরা আবার এ স্কয়ার বি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা কি পেলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু মড এ বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি। তাহলে এ স্কয়ার সমান মড এ স্কয়ার লেখা যায়, বি স্কয়ার সমান মড বি স্কয়ার লেখা যায়, প্লাস 2 ইন্টু মড এ বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক একইভাবে আবার আমরা পেলাম মড এ স্কয়ার প্লাস মড বি স্কয়ার প্লাস মড এ বি সমান মড এ মড বি, আমরা এর আগে প্রমাণ করছি, সেটাই পেয়ে গেলাম 2 ইন্টু মড এ মড বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু মড এ প্লাস বি। অর্থাৎ এ স্কয়ার ইজ ইকুয়াল মড এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার যদি হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান মড এ প্লাস বি হোল স্কয়ার, এই জিনিসটাই লেখানো হয়েছে এখানে। তাহলে এই ক্ষেত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার গ্রেটার দেন অর ইজ ইকুয়াল মড এ প্লাস বি হোল স্কয়ার, উভয় পাশে বর্গমূল করে পাই। তাহলে বাম পাশে হবে মড এ প্লাস মড বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল মড এ প্লাস বি। তাহলে মড এ প্লাস বি আমরা যদি উল্টাই নিই মড এ প্লাস বি গ্রেটার দেন লেস দেন হয়ে গেল, লেস দেন অর ইজ ইকুয়াল মড এ প্লাস মড বি। এবার আসো এক চলক সম্বলিত অসমতা, সেটা কি? কোন অসমতার একটি মাত্র অজানা রাশি বা চলক থাকলে তাকে এক চলক সংবলিত অসমতা বলা হয়। যেমন x গ্রেটার দেন 0, x মাইনাস 2 লেস দেন 5, x প্লাস 3 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 5 ইত্যাদি এক চলক বিশিষ্ট অসমতা। এবার আসো আমরা শিখন ফলে জানি যে এক চলক বিশিষ্ট অসমতার সমাধান আমরা কিভাবে করব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে a ইন্টু এক্স প্লাস বি লেস দেন সি, অর্থাৎ আমরা x এর মান বাহির করব। যদি সমান সমান হইতো তাহলে x এর মান যেভাবে বাইর করতাম ঠিক একইভাবে এটাও বাইর করব। a গ্রেটার দেন 0 হলে এখানে a এর উপর নির্ভর করতেছে, এটা গ্রেটার দেন 0 এবং লেস দেন 0 এর উপর নির্ভর করতেছে। a গ্রেটার দেন 0 হলে আমরা a দ্বারা যদি এই উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি দাঁড়ালো? তাহলে এরকম দাঁড়ালো a ভাগ a, c ভাগ a, তার সাথে তো এটা আছে x প্লাস b, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে পাই। তাহলে a কেটে গেল x প্লাস b, এর পাশে থাকলো c প্লাস c ভাগ a, আর এখানে x লেস দেন c ভাগ a মাইনাস b, এটা আমরা পাই। এটা একটা সমাধান। ঠিক a লেস দেন 0 হলে তখন কি হবে? a লেস দেন 0 হলে এটার উভয় পক্ষকে আমরা ওই a দ্বারা ভাগ করব। তখন লক্ষণীয় যদি এটা লেস দেন 0 তো 0 চেয়ে ছোট, তাহলে 0 চেয়ে ছোট হলে মাইনাস আসবে, মাইনাস দিয়ে ভাগ করলে তখন লেস দেন কি হয়ে যাবে? গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এ দ্বারা ভাগ করলাম, লেস দেন গ্রেটার দেন হয়ে গেল সি ভাগে। একইভাবে এক্স প্লাস বি গ্রেটার দেন সি ভাগে, এক্স গ্রেটার দেন সি ভাগ এ মাইনাস বি। এবার আসো এক চলকের অসমতাকে সংখ্যা রেখায় সমাধান কিভাবে করব, সংখ্যা রেখায় সমাধান কিভাবে দেখাবো। উদাহরণ, x belongs to r এর জন্য সমাধান সেট নির্ণয় করো যেখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0 এবং x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 লেস দেন অর ইজ ইকুয়াল 0। এবার আসো তাহলে আমরা সমাধান করতেছি, এটা তো সমাধান সহজ। বাম পাশে আমরা কি করতে পারি? x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0, x স্কয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 2, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা পাইলাম x ইনটু x মাইনাস 1 মাইনাস 2 ইনটু x মাইনাস 1।
এরপরে আমরা যেটা পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গ্রেটার দেন 0। তাহলে এখানে সমাধানটা করব কিভাবে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। এখানে যদি গ্রেটার দেন থাকে তাহলে এক্স গ্রেটার দেন, আমরা দুইটা জিনিস পাবো, এক্স গ্রেটার দেন একবার পাবো, এক্স লেস দেন একবার পাবো। যদি গ্রেটার দেন থাকে তাহলে গ্রেটার দেন লিখবো, যদি লেস দেন থাকে তাহলে লেস দেন লিখবো। যেহেতু এখানে গ্রেটার দেন আছে সেই জন্য প্রথমে গ্রেটার দেন, অটোমেটিকলি পরে লেস দেন আসবে। এই জন্য আমি দেখাই দিছি যে এক্স গ্রেটার দেন থাকলে এক্স গ্রেটার দেন আর এক্স লেস দেন দুটাই লিখতে হবে। গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন প্রথমে লিখতে হবে, তারপর লেস দেন লিখতে হবে। তো সর্বদা এখানে মনে রাখতে হবে যে মাঝখানে মাইনাসের পর যে সংখ্যাটা আসবে সেইখানে সেইভাবে লক্ষ্য করব ওইখানে বড় কোনটা ছোট কোনটা। তো সবসময় এখানে বড় সংখ্যাটা লিখবো আর এখানে অটোমেটিকলি ছোট সংখ্যাটা লিখবো। তাহলে এখানে 2 বড় 1 ছোট। কিন্তু এখানে যদি প্লাস একটা থাকতো তখন কিন্তু আলাদা চিত্র হইতো, ওটাও আসবে, আমরা সেটা আলোচনা করব পরবর্তীতে। তাহলে এক্স গ্রেটার দেন 2, 2টা বড়, সেই জন্য সবসময় বড় সংখ্যাটা আমরা নেব। লেস দেন থাকুক আর গ্রেটার দেন থাকুক সবসময় বড় সংখ্যাটা নিব। তাহলে এক্স গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন আছে গ্রেটার দেন লিখলাম, তো বড় সংখ্যা 2 নিলাম, অটোমেটিকলি এখানে ছোট সংখ্যাটা আসবে এক্স লেস দেন 1। তাহলে একটা সমাধান আমরা পেয়ে গেলাম। মনে রাখবা গ্রেটার দেন থাকলে অথবা লিখতে হবে, লেস দেন থাকলে এবং লিখতে হবে। এবার আসো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এটাকে মিডল টার্ম ভেক্টর করে যেটা পাবো আমরা উৎপাদক সেটা হলো এক্স মাইনাস 4 এক্স প্লাস 1 লেস দেন অর ইজ ইকুয়াল 0। দেখো ওখানে ছিল গ্রেটার দেন, এখানে আছে লেস দেন। তো এখানে বড় সংখ্যা 4 না এখানে 1, 1 কিন্তু নয়, এখানে প্লাস আছে, এখানে মাইনাস করে আবার মাইনাস 1 বানাতে হবে। তাহলে এইটা হলো প্লাস 4 আর এটা হলো মাইনাস 1, এটা হলো বড় হলো প্লাস 4 আর ছোট হলো মাইনাস 1। তাহলে সমাধানটা কেমন হবে? ওই যে বলছি এখানে লেস দেন থাকলে লেস দেন, এক্স লেস দেন অটোমেটিকলি আর একটা গ্রেটার দেন হবেই। তাহলে এখানে তাই করছি, এক্স এখানে লেস দেন আছে, আমরা লেস দেন নিছি, তারপরে আমরা গ্রেটার দেন নিছি। তাহলে এক্স লেস দেন সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? 4, সবসময় বড় সংখ্যাটা নিব। তাহলে 4 যেহেতু লেস দেন আছে সেই জন্য এবং নিছি, ওখানে নিছি অথবা, এখানে এবং, গ্রেটার দেন থাকলে অথবা, লেস দেন থাকলে এবং। তাহলে এক্স লেস দেন 4, যেহেতু বড় সংখ্যা প্রথমে নিতে হবে, অটোমেটিকলি এখানে ছোট সংখ্যা আসবে এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল মাইনাস 1। এখানে লেস দেন নিলে অটোমেটিকলি এখানে গ্রেটার দেন হবে, আর এখানে গ্রেটার দেন নিলে অটোমেটিকলি এখানে লেস দেন হবে, এটা মাথায় রাখবা। এখন আমরা যদি সাজাই তাহলে মাইনাস 1 বড় না এক্স বড়? অবশ্যই এক্স বড়। তাহলে মাইনাস 1 ছোট কার চেয়ে এক্স এর চেয়ে, তাহলে মাইনাস 1 লেস দেন অর ইজ ইকুয়াল এক্স, আর এখানে কি এক্স লেস দেন অর ইজ ইকুয়াল 4, সেজন্য মাইনাস 1 লেস দেন অর ইজ ইকুয়াল টু এক্স লেস দেন অর ইজ ইকুয়াল 4 আমরা পেয়ে গেলাম। এবার আসলে সংখ্যা রেখায় আমরা দেখাবো কিভাবে। প্রথমে যেটা দেখাবো এই অসমতাটাকে প্রকাশ আমরা কিভাবে করব। এখানে মাইনাস 1 থেকে 4 পর্যন্ত আমরা দেখাই নিলাম সংখ্যা রেখা, এটা 0 1 2 3 4 5 এভাবে সাজাইছি, মাইনাস 1 মাইনাস 2। আমরা এখানে মাইনাস 1টা ইন্ডিকেট করে নিলাম একটা, যেহেতু লেস দেন অর ইজ ইকুয়াল, এটাকে আমরা ভরাট করে দেব, বৃত্তটা ভরাট করে দেব। ডান পার্শ্ব লেস দেন অর ইজ ইকুয়াল 4 আছে, 4 পর্যন্ত গিয়ে বৃত্তটা ভরাট করব, দেখে একটা টান দেব, তাহলে আমাদের দেখানো হয়ে যাবে। এটা হলো মাইনাস 1, এই অংশটা হলো মাইনাস 1 থেকে 4 পর্যন্ত যে অসমতা সেটা আমরা দেখালাম। আর যদি লেস দেন থাকতো তাহলে এখানে গোল বৃত্ত ভরাট হতো না, ফাঁকা থাকতো। এবার আসো প্রথমে আমরা পাইছিলাম, প্রথম সমাধানটাতে আমরা কি পাইছিলাম সেটা লক্ষ্য করো, এক্স গ্রেটার দেন 2 আর এক্স লেস দেন 1, অর্থাৎ 1 এর চেয়ে ছোট আর 2 এর চেয়ে বড়। তো 1 এর চেয়ে ছোট, তাহলে এইটা হলো প্লাস 1, এটা হলো প্লাস 1, তার চেয়ে ছোট এই পাশে যাবে, 2 এর চেয়ে বড় তার এই পাশে যাবে। তাহলে আমরা চিত্রে দেখাইছি এক্স গ্রেটার দেন 2, অর্থাৎ কত দূরে যাবে সেটা আমাদের জানা নেই, আর এক্স লেস দেন 1 এই পাশে বাম পাশে কত দূরে যাবে সেটা আমাদের জানা নেই। কিন্তু এখানে যেহেতু দুইটা মিলেই আমাদের সংখ্যা রেখা দেখাতে হবে সমাধানটা, সেই জন্য এখানে বাউন্ডেড আছে কত? মাইনাস 1 পর্যন্ত, তাহলে প্লাস 1 থেকে মাইনাস 1 পর্যন্ত আসতে হবে। আর এখানে 2 থেকে আমরা ধনাত্মক দিকে যাচ্ছি, কিন্তু এখানে 4 পর্যন্ত বাউন্ডেড আছে, তাহলে 4 পর্যন্ত আমরা যাব। তাহলে 2 থেকে 4 পর্যন্ত একটা সমাধান, আর এখানে প্লাস 1 থেকে মাইনাস 1 পর্যন্ত একটা সমাধান। অতএব সমাধান সেট কি দাঁড়ালো? সমাধান সেট দাঁড়াইলো যে x belongs to R such that minus 1 less than x less than 1, অর্থাৎ এইটা একটা সমাধান।
অথবা আরেকটা সমাধান হলো 2 লেস দেন এক্স লেস দেন অর ইজ ইকুয়াল 4। এখানে বুঝে নিতে হবে যে 2 লেস দেন এক্স, 2টা এক্স এর চেয়ে ছোট, মানে 2টা এক্স এর চেয়ে ছোট, আর এক্সটা আবার 4 এর চেয়ে ছোট। তাহলে 4 এর চেয়ে ছোট, এইখানে আমরা যখন লিখছি যে এক্স গ্রেটার দেন 2, এটা কিন্তু খোলা ব্যবধি, দুইটা কি খোলা ব্যবধির মধ্যে পড়ছে, এই জন্য লেস দেন 2 লেস দেন ইকুয়াল নাই। যদি বদ্ধ ব্যবধি অর্থাৎ লেস দেন অর ইজ ইকুয়াল থাকতো তাহলে বদ্ধ ব্যবধি হইতো, সেই জন্য এটা খোলা ব্যবধি। আর প্লাস ওয়ানটাও খোলা ব্যবধি, তাহলে এক্স লেস দেন 1, সেই জন্য -1 লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন 1। এবার আসো আমরা এ বিষয়ে যে অঙ্কগুলো পাবো সেই অঙ্কগুলো আমরা করব। তো শিক্ষার্থীরা, আমাদের বিধিগুলো আমরা শিখলাম অসমতা সম্পর্কিত, পরম মান সম্পর্কিত, এই বিধিগুলো তোমরা ভালোভাবে পড়বা। পরবর্তী লেকচারে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।